স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। ঠাকুরগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে রুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। রমেশ চন্দ্র সেনের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে যান। স্থানীয় থানা পুলিশ কেবল তাদের সহযোগিতা করেছে। তবে কী কারণে রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া নতুন 4 জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দপ্তরও পুনর্বণ্টন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্রে এসেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ফাজল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ ও মন্ত্রণালয়েরও দায়িত্ব। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষির দায়িত্ব দেওয়া হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্যেরও দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন। এছাড়া আদিলুর রহমানকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গণহত্যার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ABM খায়রুল হককে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, আইন কমিশন থেকে পদত্যাগই তার জন্য যথেষ্ট নয়। বিচারপতিদের অপরাধ থেকে দূরে রাখতে তাকে কঠিন শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মত দেন তারা। একাধিক রাজনৈতিক দলের আন্দোলনের ফসল হিসেবে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু, কিন্তু সেই পথ রুদ্ধ হয়ে যায় অল্প সময়েই। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2011 সালে রায় দেয় আপিল বিভাগ। প্রাথমিকভাবে রায়ে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বলা হয়, কিন্তু অবসরে যাওয়ার 16 মাস পরে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের লেখা পূর্ণাঙ্গ রায়ে 2 মেয়াদের বিষয়টি আর উল্লেখ রাখা হয়নি। আর এতেই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হয় বলে মনে করছেন আইনজীবীরা। আজকে যদি কেউ দায়ী থাকে, খায়রুল হকেরই, হি ইজ দ্য আর্কিটেক্ট অফ দ্য হোল ইনসিডেন্ট দ্যাট হ্যাজ হ্যাপেন ইন বাংলাদেশ। এতগুলো লোক প্রাণ দিয়েছে, মিস জাস্টিস হয়েছে, এটা তো ওই জাজমেন্টের জন্যই। কারণ পুরোপুরি শক্ত করে দিয়েছে হাতটা, এই বিগত সরকারের হাতটা করে দিয়েছেন, সেখানে সে যা ইচ্ছা তাই করেছে। খায়রুল হক সাহেবের অ্যাকশনস আজকে এই পর্যন্ত এনেছে। তার কার্যক্রমের কারণে হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছিল। তার কার্যক্রমের কারণে শত শত মানুষের রক্ত দিয়েছে, গুম হয়েছে। এর জন্য আপনার লাইবিলিটিস কখনই সে অ্যাভয়েড করতে পারবে না। তাদের মতে, সাবেক প্রধান বিচারপতি হয়েও খায়রুল হক যেসব কর্মকাণ্ড করেন তা ফৌজদারি অপরাধ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মতো ABM খায়রুল হকেরও গণহত্যার বিচার হতে পারে বলে যুক্তি দেন তারা। আইন মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হক সাহেবেরও বিচারটা করতে হবে। শেখ হাসিনার বিচারটা রাজনৈতিকভাবে তার হেড অব দ্য এক্সিকিউটিভ হিসাবে যে ভূমিকা পালন করেছিল তৎকালীন সময়ে হেড অব দ্য জুডিশিয়ারি হিসাবে খায়রুল হক তার চেয়ে জঘন্য ভূমিকা পালন করেছিল। যে একটা সেকশন আছে যে আপনার পদ নিয়ে যদি এমন কিছু করেন যেটা অন্য কেউ বেনিফিটেড হবে, এখানে কিন্তু তাকে সেই আইনে আনতে পারেন। প্লাস আজকে জেনোসাইড যে বলেছি, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলতেছি, হি ইজ দ্য আর্কিটেক্ট অফ এভরিথিং বিকজ হি হ্যাজ লেড টু দিস কাইন্ড অফ ওয়ার, মানে সর্ট অফ এ সিভিল ওয়ার বিটুইন দি পিপল অফ বাংলাদেশ।
আইনজীবীদের মতে নামের আগে বিচারপতি শব্দটি ব্যবহার করার যোগ্যতাও হারিয়েছেন এবিএম খায়রুল হক। এটা তো ওনার করা উচিত ছিল না। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে গুলি করে ও পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা ১৯ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলার সব আসামিরাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন বহু কিশোর তরুণ। তাদের মধ্যে রয়েছেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা শ্রাবণ গাজী। পরিবার দুটিতে চলছে শোকের মাতম। তাদের মা বাবার এখন একটাই দাবি, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা। গত ৫ আগস্ট শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় আলিফ আহমেদ সিয়ামের। এরপর বাবার কাঁধে উঠে সন্তানের মরদেহের কফিন। পুলিশের গুলিতে জীবন প্রদীপ নিভে যায় ১০ম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের। ওই দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এ কিশোর। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে যোগ দেন আনন্দ মিছিলে। কিন্তু ওই মিছিল লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলি লাগে সিয়ামের। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় সে। তানিয়া আক্তার ও বুলবুল কবির দম্পতির সন্তান সিয়াম। তার অকাল মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান সিয়ামের মা বাবা। সন্তান হারানো ব্যথা কি আমি জানি। আমি চাই না যে আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এবং আমার বাবার এই অকাল মৃত্যুর কারণে যারা আমার বাবার এই মৃত্যুর জন্য দায়ী, আমি এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আমি যেন দেখে যেতে পারি আমার বাবার খুনিদের বিচার জন্য এই বাংলার মাটিতে হয়। আমরা যখন বিজয় মিছিল নিয়ে একবার থানা রোডে আবার ফেরত আসতেছি, যখন আবার সিএনপিআরসি, তখন একটা ফোন আসছে যে এর ভিতরে ফোন দিছি যে যার ফোন সে তো গুলিবিদ্ধ, ওই যে আপনার ল্যাব জোনে আছে। ওইখান থেকে বাইনাম মেডিকেলে গেলাম, অনেক খোঁজাখুঁজির পাইছি 3তলা নিউরো সেন্টারে। তারপর তো মোটামুটি ট্রিটমেন্টে ছিল। 7ই আগস্ট বুধবারে 6টার দিকে মৃত্যু ঘোষণা করে বের করে দিল। একইভাবে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শ্রাবণ গাজী। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করা শ্রাবণ গাজীর জীবন প্রদীপও নিভে গেছে একটি গুলির আঘাতে। ছেলে প্রকৌশলী হবে এমন স্বপ্ন দেখলেও এখন সেই সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তার বাবা মা। তাদের সাথে ওখান থেকে ওরা দলবদ্ধভাবে জাহাঙ্গীরনগর যে মিছিল ছিল সেই মিছিলের সাথে ওরা চলে গেছে এই সাভার নিউ মার্কেটের সামনেই, ওখানে যাই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। অবশ্যই তাদের বিচার চাই। সিয়াম এবং শ্রাবণের মতো অনেকেই সেদিন নিজের জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়েছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। আমরা যখন আন্দোলনটা শুরু করি তখন আমরা চিন্তা করিনি যে আসলে এই আন্দোলনটি এমন একটি পর্যায়ে আসবে, ফ্যাসিবাদের হামলা হত্যাযজ্ঞ এই পরিমাণে পৌঁছাবে, এতটা অমানুষ তারা হবে, এটা আমাদের কল্পনাতেও ছিল না। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৫ আগস্ট লং মার্চে অংশ নেওয়া এই শিক্ষক। তাদের প্রতিষ্ঠানে যাব, তার আত্মত্যাগের ব্যাপারে যে কারণে দিয়েছে সেটা যেন অন্য ছাত্রছাত্রীরা তাদের চেতনায় ধারণ করে, সেই লক্ষ্যে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করব। বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার উপজেলায় মোট ৩৯ জন নিহত হয়। দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। দেশের ফুটবলের মান ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকলেও তা নিয়ে যেন দায় নেই বাফুফের বর্তমান সভাপতির।
টানা ১৬ বছর পদটিতে থাকা সত্ত্বেও ফের নির্বাচনের আকাঙ্ক্ষা কাজী সালাউদ্দিনের। অথচ তার এই মেয়াদকালে বাফুফের বিরুদ্ধে ওঠে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফিফা র্যাঙ্কিংয়েও কেবল অবনতিই হয়েছে বাংলাদেশ দলের। শুরুতেই জেনে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতির দায়িত্ব নেন ২০০৮ সালে। তখন ফিফায় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৮০, আর ১৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশের অবস্থান ১৮৪-তে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, নেপাল, মালদ্বীপ এমনকি ভুটানও র্যাঙ্কিং এগিয়ে বাংলাদেশের চেয়ে। ২০০৮ থেকে ২০২৪ এই ১৬ বছরে বাংলাদেশ পুরুষ দলের ট্রফি অর্জনে প্রাপ্তি শূন্য। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হয়নি। ট্রফি বলতে যা কিছু অর্জন তা কেবল নারীদের। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে ফেসবুক স্ট্যাটাসে সানজিদা আকাঙ্ক্ষা জানানোর পর ছাদ খোলা বাসে দলটিকে সংবর্ধনা জানানো হয়। অথচ এই কাজী সালাউদ্দিন ক্ষমতায় বসেই বড় ঘোষণা দিয়েছেন। We may qualify, we'll try to qualify, পারি নাই। But that is not the end of the world. Why are you talking about that? Why are you শিখাচ্ছে? ওরা বলছিলেন উনি ভিশন। I'm not a magician. অনেকের মতে কাজী সালাউদ্দিন দেশের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু সংগঠক ও দেশের ফুটবলের প্রধান হিসাবে তাকে ৫ নম্বরও দিতে রাজি নন ফুটবল বোদ্ধারা। উনি তো টোটালি সমস্ত বাংলাদেশের খেলাটা উনি স্থবির করে দিয়েছে। এটা তো আমাদের সময় ছিল না। আমাদের সময়কার ওই সিস্টেম বেঁচে থাকলে আজকে এই দৈন্যদশা হয় না। কারণ আমাদের সমস্ত প্লেয়ার এসছে মফস্বল শহর থেকে। আমরা গ্রামগঞ্জ, আমাদের খুলনায় খেলা না হলে আমরা আসলাম হতে পারতাম না। তো এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর এপ্রিলে বাফুফের বিরুদ্ধে ফিফা কড়া ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা নজিরবিহীন। বাফুফে নারী উইংয়ের কাউন্সিলর নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে বিদেশি কোচ এনেছেন আর বিদায় করেছেন। ফিফার অর্থায়নে সিলেট বিকেএসপিতে একাডেমি করা হলেও বাফুফের পরিকল্পনাহীনতা আর অব্যবস্থাপনায় সেটিও বন্ধ হয়ে যায়। এত অভিযোগের পরও পঞ্চম মেয়াদে বাফুফের সভাপতি হিসাবে সালাউদ্দিনের নির্বাচন করা ঘোষণাকে অযৌক্তিক মনে করেন সাবেক ফুটবলাররা। যে কোনো অসুবিধা হলে আমাদের দেশের যাতে উপকার হয় সেইটা মাথায় রেখে একটা ইন্টারিয়াম কমিটি করে দেওয়া যেতে পারে। সেটা ফিফার সাথে কথা বলে, এফসির সাথে কথা বলেই এটা করা যেতে পারে। উনি যতদিন ধরে এখানে ছিলেন এই সরকারের ছত্র ছায়ায়, এই কথায় প্রাইম মিনিস্টারের দাপট দেখে ওয়ান ম্যান ফেডারেশন বানায় এই লুটপাট হাবিজাবি হ্যানত্যান এগুলো সব কিছু করে, এগুলো পরীক্ষিত জিনিস যে আপনারা সাংবাদিকরা তাকে হাইস্ট লেভেলে সাপোর্ট দিয়েছেন। তারপরেও শেষ পর্যন্ত যখন বিপদে পড়ছে এই সালাউদ্দিন সাহেব আপনাদের বাবার জুতার ছবি দেখতে চাইছে। ফুটবল ফেডারেশন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি এখন আরও জোরালো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, OHCHR এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এর বাইরেও আছে নতুন 4 উপদেষ্টার শপথ, 8 জন উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন। আরও আছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 8 দিনের রিমান্ড হত্যা মামলায়। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে গোপন বন্দিশালায় 88 দিন চোখ বেঁধে নির্যাতন, ভুক্তভোগীরা জানালেন ভয়ঙ্কর দিনগুলোর কথা। আর আছে ছাত্র আন্দোলনে দেশে নিহত অন্তত 650, জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন। আরও আছে মোদির সঙ্গে ফোন আলাপে ইউনূস, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস। দৈনিক বণিক বার্তা জানাচ্ছে সড়কে বিলাসবহুল গাড়ি চলাচল কমেছে। আরও আছে জেল খেটে খালেদা জিয়াই জিতলেন, পালিয়ে দেশকে বিপদে ফেললেন শেখ হাসিনা। এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে তারা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর খায়রুল হক, সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায়ে। আর আছে অন্তর্বর্তী সরকারে আরও 4 উপদেষ্টা, সাখাওয়াতকে বস্ত্রে দিয়ে জাহাঙ্গীরের হাতে স্বরাষ্ট্র। এরপর আছে ফোন আলাপ, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার, ইউনূসের নেতৃত্ব জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলেছেন নরেন্দ্র মোদী। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের প্রকল্প, রামপুরা ডেমরা এক্সপ্রেসওয়ে 1 কিলোমিটারে খরচ 244 কোটি। আরও আছে 9 দিনের মাথায় উপদেষ্টাদের দায়িত্ব বদল। আর আছে অতিরিক্ত বল প্রয়োগের প্রমাণ, নিহত 650,
OHCHR এর প্রতিবেদন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলনে সংঘাতে নিহত 650, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদন। এর বাইরেও আছে শপথ নিলেন নতুন 4 উপদেষ্টা, 8 জনের দায়িত্ব পুনর্বন্টন। আরেকটি প্রতিবেদন আছে শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন, ছাত্র আন্দোলনে 32 শিশু সহ নিহত 650। আরও আছে সাংবাদিকদের সমন্বয়ক সার্জিস আলম, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না। এরপর আছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, তাদের প্রধান শিরোনামে আছে টাকা 45,000 crore struck in shady loans। আরও আছে ল এনফোর্সেস ইউজড আননেসেসারি ফোর্স অন প্রোটেস্টস says UN। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।